আমন্ত্রণ সব খবরে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর কিছুক্ষণের মধ্যেই সৌদির উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রথম হজ ফ্লাইট। রাত 11:30টায় হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানে উঠে হজযাত্রীদের সাথে কুশল বিনিময় করেন তিনি। প্রত্যেকের হাতে উপহার সামগ্রী হিসেবে ব্যাগ তুলে দেওয়া হয়, যার মধ্যে রয়েছে ইহরাম, সাবান, পানির পট, পেট্রোলিয়াম জেলি, মিসওয়াক ও আজওয়া খেজুর। এ সময় প্রধানমন্ত্রী সবার কাছে দেশ ও জাতির জন্য দোয়া করার আহ্বান জানান। সবাই যেন সুস্থ সুন্দরভাবে হজ পালন করতে পারেন সেই প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী হজযাত্রীদের খোঁজ খবর নেন। এছাড়াও হজ ক্যাম্পের সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ। সংসদের সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত বাছাই পর্ব শুরু করেছে বিএনপি। শুক্রবার বিকাল 3টায় গুলশান কার্যালয়ে শুরু হয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। 7.5 ঘণ্টা পর শেষ হয় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের মনোনয়ন বোর্ডের সঙ্গে মনোনয়ন প্রত্যাশী 5 বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার। দুঃসময়ে দলের প্রতি অবদান, শিক্ষাগত যোগ্যতা এবং দক্ষদের প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি নেতৃত্বস্থানীয়রা। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে কারা সংসদ সদস্য হবেন তা নির্ধারণে চূড়ান্ত বাছাই প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। শুক্রবার বিকেল 3:30 থেকে বিএনপির গুলশান কার্যালয়ে শুরু হয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। 2 দিনব্যাপী এই সাক্ষাৎকার শেষ হবে শনিবার। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে মনোনয়ন বোর্ডে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ত্যাগী ও যোগ্যদের প্রাধান্য দেয়া হবে বলে জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মহিলারা যে অবদান রেখেছে বিগত 15-16 বছরের আন্দোলনে, 17 বছরের আন্দোলনে, নিঃসন্দেহে তাদের সেই অবদানকেও মূল্যায়ন করা হবে। পাশাপাশি সংসদে কথা বলা এবং কথা বলার জন্য এবং আইন প্রণয়নের ব্যাপারে যে জ্ঞান থাকা দরকার, যে শিক্ষা থাকা দরকার, এই সব বিষয়গুলোও এখানে বিবেচিত হবে বলে আমি মনে করি। সাক্ষাৎকার শেষে দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকার কথা জানান মনোনয়ন প্রত্যাশীরা। আমরা কম বেশি সবাই অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে রাজনীতিটা করছি। ইনশাল্লাহ যাকে দিবে, যে আপাকে দিবে, আমরা সেটা অ্যাকসেপ্ট করবো। আমি ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টের একটা উপজেলা, মানে আমাদের বাংলাদেশের শেষ সীমান্ত থেকে এসেছি। আমি একটা আস্থা এবং আশা নিয়েই এসেছি। আমরা যে রাজপথে থেকেছি, কি লাঞ্ছিত হয়েছি, কিভাবে আমরা রাজপথটাকে ধরেছিলাম, সেই যুক্তিগুলো ওনাকে দেখিয়েছি। আমি একজন তরুণ হিসেবে মনোনয়ন চাইতে এসেছি। উনি যদি আমাকে মনোনয়ন দিয়ে আমি এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাব। যখন আমরা সংসদে যেয়ে বসবো তখন তো আমাদের মানুষের কথাগুলো বলতে হবে, কে কথা বলতে পারবে সেইটাও ওনারা অবশ্যই বিবেচনাতে রাখবে। যারা ফর্ম ওখানে নিয়েছে সবারই চিন্তা করবে যে আমাকে সংসদ সদস্য মনোনীত করবে। এক্ষেত্রে আমারটাও তো ভিন্ন হতে পারে না, আমিও এটা আশা করতে পারি। শুক্রবার সাক্ষাৎকার নেওয়া হয় রংপুর, রাজশাহী, বরিশাল, ফরিদপুর এবং খুলনার মনোনয়ন প্রত্যাশীদের। শনিবার চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা এবং ময়মনসিংহের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে 30 এপ্রিল। আগামী 12ই মে ভোট গ্রহণ। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। সংকট দিন দিন জটিল হচ্ছে, বাড়ছে হাহাকার। ছুটির দিনে বন্ধ বেশিরভাগ পাম্প, খোলা থাকা ফিলিং স্টেশনগুলোতে হাজার হাজার যানবাহনের সারি। জ্বালানি পাওয়ার আশায় চালক মালিকরা ঘন্টা পর ঘন্টা পার করছেন। তেল সরবরাহ নিয়ে স্পষ্ট কোনো তথ্য না থাকায় ভোগান্তি আরও বেড়েছে। ছুটির দিনেও এমন দীর্ঘ লাইন, কমেনি ভোগান্তি। বরং রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে তেল নিতে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন চালকরা। জ্বালানি তেল নিতে কোথাও 8 ঘন্টা, কোথাও আবার অপেক্ষা করতে হচ্ছে 12 থেকে 13 ঘন্টা পর্যন্ত। গাবতলীর এসসি পাম্পে আমি 3 ঘন্টা যাবত দাঁড়ানো ছিলাম। 150 গাড়ি দেওয়ার পরে আর দেয় নাই। মিরপুর থেকে রাতের 8টা বাজে আসছি, এখন অব্দি ফুয়েল লোড করতে পারি নাই। রাত 9টায় এসে দাঁড়াইছি, এখন বাজে 10:30টার মতো সকাল। এখনো সিরিয়ালেই আছি আর কি, এখন পর্যন্ত যাইতে পারি নাই। সরকারি আশ্বাস থাকলেও মাঠ পর্যায়ে তার প্রতিফলন নেই বলেই দাবি ভুক্তভোগীদের। প্রতিদিনের এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সময় ও জ্বালানি দুটোই নষ্ট হচ্ছে চালক ও সাধারণ মানুষের। আসলেই যে আমাদের দেশে তেল আছে কি না, আমাদের যে বিভ্রান্তি, আমরা কিন্তু সারা সপ্তাহ অফিস করি,
এবং সপ্তাহের শেষ দিন এসে আমরা লাইনে দাঁড়াই। এখন আজকে তো আমার কোনো কয়টা তোমার ডিউটি না, তোমার তেল লাও, তেল দিলে আমি 14 ঘন্টা বসে রয়েছি, এটার এই পরিশ্রম কে দিব? আমার 3 দিন যাবত বসে আছি, কোনো ভাড়া টাড়া ইনকাম আমার কামাই রোজগার কিছুই নাই। আইসা আজকে যে পরিমাণ কষ্ট করা লাগছে, গতকালকে আমি রাত্র 2টা দাঁড়াইছি, আর এখন তেলে এখনো যাইতে পারি নাই আর কি। শুক্রবার সকাল থেকেই শহরের বিভিন্ন পাম্পের সামনে দীর্ঘ লাইন দেখা যায়, যা ছড়িয়ে যায় আশপাশের অলিতে গলিতেও। চালকরা বলছেন রাজধানীর অনেক ফিলিং স্টেশন বন্ধ থাকায় চাপ বাড়ছে চালু থাকা পাম্পগুলোতে। যে পাম্পে যাই এই পাম্পে শুধু বন্ধ, আমি তালতলা ঘুরে আমি রাত্রে 7টা বাজে আমি পাম্পে এই পাম্পে টাস্টে সিরিয়াল দিছি। আমরা এখানে লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছি, আর কেউ লাইন ছাড়া ডুবে পড়লে এটা শুধুই আছে কষ্ট না, এটা মনে হয় হৃদয় ভেঙে যাচ্ছে, এরকম একটা অবস্থা। এদিকে এক এক পাম্পে তেল দেয়া হচ্ছে এক এক নিয়মে। কয়েকটিতে ফুয়েল পাস অ্যাপ চালু থাকলেও বেশিরভাগ পাম্পে অগ্রাধিকারের ভিত্তিতে দেয়া হচ্ছে জ্বালানি তেল। সংশ্লিষ্টরা বলছেন অকটেন ও পেট্রোলের চাহিদা বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে ভোগান্তি আরও বাড়বে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ জ্বালানি মজুত আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি পরিদর্শনে গিয়ে তিনি বলেন, এপ্রিল ও মে মাসে তেলের ঘাটতি হবে না, জুনের চাহিদা মেটাতে কাজ করছে সরকার। এপ্রিল এবং মে মাসে যেটি জ্বালানি চাহিদা সেটি পূরণের পূর্ণ সক্ষমতা বাংলাদেশ সরকারের রয়েছে এবং সেটি আমরা নিশ্চিত করতে সক্ষম হয়েছি। আমরা এখন মূলত জুন মাসের প্রয়োজন মেটাবার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি, আমরা কাজ করছি। যুদ্ধবিরতির অবশিষ্ট দিনগুলোর জন্য পুরোপুরি হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছে ইরান। সামাজিক মাধ্যমের পোস্টে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই ঘোষণা দেন। ধন্যবাদ জানিয়ে পাল্টা পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও। তবে ওয়াশিংটন জানিয়েছে চূড়ান্ত চুক্তি হওয়া অবধি ইরানের ওপর থেকে নৌ অবরোধ সরাবে না যুক্তরাষ্ট্র। এদিকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণার পর উল্লেখযোগ্য হারে কমেছে অপরিশোধিত তেলের দাম। বিশ্বব্যাপী শেয়ার বাজারে দেখা যাচ্ছে ইতিবাচক প্রবণতা। হরমুজ প্রণালী, এই সমুদ্রপথ দিয়েই বিশ্বের মোট জ্বালানি তেলের 20% পরিবহন হয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই কার্যত বন্ধ হয়ে পড়ে এই জলপথ। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সহ নেতিবাচক প্রভাব পড়ে বিশ্বের প্রায় সকল দেশের অর্থনীতিতে। চলমান যুদ্ধবিরতির মাঝে এ নিয়ে অবশেষে কিছুটা স্বস্তির আশ্বাস দিয়েছে ইরান। সামাজিক মাধ্যমের এক পোস্টে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুদ্ধবিরতির বাকি দিনগুলোতে সম্পূর্ণরূপে খোলা থাকবে হরমুজ প্রণালী। ইরানের পূর্ব নির্ধারিত পথ দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারবে সকল দেশের বাণিজ্যিক জাহাজ। তবে এ পথে জাহাজ চলাচলে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী IRGCর অনুমতি প্রয়োজন হবে বলে জানিয়েছেন ইরানের এক কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এসেছে ইতিবাচক সাড়া। ট্রুথ সোশ্যালে ইরানকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশ্য চুক্তি না হওয়া অবধি ইরানের জাহাজ চলাচলে নৌ অবরোধ জারি থাকবে বলেও ঘোষণা দেন তিনি। ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালীতে সামুদ্রিক মাইন সরানোর কাজ করছে ইরান ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণার পরক্ষণেই বিশ্ববাজারে কমেছে তেলের দাম। মার্কিন গণমাধ্যম NBCর প্রতিবেদন বলছে, এরই মধ্যে 11% কমে ব্যারেল প্রতি প্রায় $88 দাঁড়িয়েছে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম। হিটিং অয়েল ও গ্যাসের দামেও এসেছে কমতি। চাঙ্গা হয়ে উঠেছে বিশ্বব্যাপী শেয়ার বাজার। ইসরায়েল ও লেবাননের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ঘোষণা দেয় ইরান। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। এদিকে লেবাননের সাথে যুদ্ধবিরতির চুক্তি কার্যকরের কয়েক ঘন্টার মাথায় তা ভঙ্গের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। লেবানিজ গণমাধ্যম দ্য লেবানন 24-এর দাবি, একটি অ্যাম্বুলেন্সকে লক্ষ্য করে হামলা চালিয়েছে IDF। দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ প্রদেশে চালানো হয় এই হামলা। সে সময় ইসলামিক হেলথ অথরিটির সাথে সংশ্লিষ্ট একটি অ্যাম্বুলেন্স টিমের দিকে নিক্ষেপ করা হয় আর্টিলারি শেল। মেশিন গান দিয়েও ছোড়া হয় গুলি। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে জানিয়েছে লেবানিজ মিডিয়া। দেশের সংকটের সময় কোনো কিছু নিয়ে লুকোচুরি না করে খোলামেলা আলোচনার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, এই পরিস্থিতিতে আন্দোলন চায় না বিরোধী দল, তবে সংসদে তাদের কথা আমলে না নিলে রাজপথ ছাড়া বিকল্প নেই বলেও হুঁশিয়ারি করেন তিনি। রাজধানীতে দলীয় অনুষ্ঠানে শফিকুর রহমান অতীতের ফ্যাসিজম থেকে আগামীর ফ্যাসিজম আরও ভয়াবহ হবে বলে মন্তব্য করেন। এক চুল পরিমাণ ছাড় দেব না এই জায়গায়। মগবাজার আল ফালাহ মিলনায়তনে জামাতে ইসলামীর জেলা ও মহানগর আমির সম্মেলন। প্রধান অতিথি দলের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। খোলা চোখে আপনি দেখেন নাই সেখানে কি হয়েছে।
সম্মেলনে তিনি বলেন, বিগত নির্বাচনে অন্তর্বর্তী সরকারের যোগসাজশে ইঞ্জিনিয়ারিং হয়েছে, যা এরই মধ্যে সাবেক উপদেষ্টা ও সরকারি দলের কোনো এমপিরা স্বীকারও করেছেন। আর এখন বিএনপি ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাচ্ছে বলেও মন্তব্য করেন জামাত আমির। এই নির্বাচনকে সুষ্ঠু হতে দেওয়া হয়নি, এখানে ব্যাপক ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। শুধু বিগত ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টাই নয়, বরঞ্চ স্বয়ং সরকারেরই একজন প্রতিমন্ত্রী তিনিও বলে ফেলেছেন যে আন্দোলন করেছে ছাত্র যুব সমাজ, আমরাও ছিলাম। তবে প্রফেসর ডক্টর ইউনূস ক্যাপ্টেইনের হাতে যুক্তরাজ্যে গিয়ে তিনি ট্রফি তুলে দিয়ে এসেছেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, জ্বালানি তেল সংকট ও চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্য নাগালের বাইরে। সংসদের ভিতরে এমনভাবে বিবৃতি জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী দিচ্ছেন, মনে হয় যেন তেলের উপরে দেশ বাসতেছে। আগামী 2 মাসে নাই কোনো সংকট নাই। আরে ভাই, সংকট যদি না থাকে তাইলে কিলোমিটারের পর কিলোমিটার লাইন কেন গাড়ি আর মোটরসাইকেলের? মানুষ কি শখে গিয়ে সেখানে দাঁড়ায়? রাজনৈতিক ঐক্য থাকলে দেশের যে কোনো সংকট মোকাবেলা সম্ভব বলে মন্তব্য করেন জামাত আমির। জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট, সার সংকট, এগুলা নিয়ে আলোচনা করি, এগুলা আলোচনা করা পছন্দ না, শুধু লুকোচুরি। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। ফ্যাসিবাদের শাসন থেকে তরুণদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এই দেশ আমাদের, অন্য কেউ এটি গড়ে দিয়ে যাবে না। শুক্রবার দুপুরে রাজধানীর 100 ফিটে জেসিআই কার্নিভালে এই আহ্বান জানান তিনি। বিপুল জনগোষ্ঠী ও সীমিত খনিজ সম্পদ সত্ত্বেও 18 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা দেশের এক বড় অর্জন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের পথ ধরেই উন্নয়ন ত্বরান্বিত হয়েছে। সময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক প্রভাব নিয়ে শঙ্কাও প্রকাশ করেন বিএনপি মহাসচিব। সমৃদ্ধ বাংলাদেশ করার স্বপ্ন নিয়ে তরুণদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। ফ্যাসিস্ট শাসনের পরে যখন আমাদের দম বন্ধ হয়ে আসছিল, যখন আমরা কথা বলতে পারতাম না, যখন আমরা চোখের সামনে দেখলাম 24 জুলাইয়ে আমাদের ছোট ছোট ছেলেরা, মেয়েরা তারা প্রাণ দিচ্ছে অকাতরে দেশের পরিবর্তনের জন্য, আমাদের মনে আবার স্বপ্ন জেগে উঠেছে। আমরা আবার ভাবছি যে আমরা আমাদের এই প্রিয় দেশটাকে আমরা বাসোপযোগী করে তুলব। একদিনে হাম ও উপসর্গ নিয়ে প্রাণহানি হয়েছে আরও 5 জনের। এ নিয়ে 1 মাসে মৃতের সংখ্যা দাঁড়াল 211। একদিনের রেকর্ড সংখ্যক হাম উপসর্গ নিয়ে রোগী ভর্তি হয়েছে রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে। জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ দেখা দিলেই হাম আশঙ্কায় শিশুদের হাসপাতালে নিয়ে আসছেন অভিভাবকরা। হামের সংক্রমণ ঠেকাতে জনসমাগম এড়িয়ে চলা, প্রয়োজন ছাড়া শিশুদের বাইরে না নেয়ার পরামর্শ চিকিৎসকদের। হাসপাতালের জরুরি বিভাগে আসা শিশুদের প্রায় সবাই জ্বর, সর্দি, কাশি, পেট ব্যথা নিয়ে আসছে। হামের উপসর্গ থাকায় উদ্বেগ উৎকণ্ঠায় অভিভাবকরা। কেউ 4 থেকে 5 দিন, আবার কেউ 10 দিনের বেশি সময় সন্তান নিয়ে হাসপাতালে। আক্রান্ত শিশুদের বেশিরভাগেরই বয়স 1 বছরের কম। অভিভাবকরা জানান, জ্বর, সর্দি, কাশির পাশাপাশি পাতলা পায়খানা ও পেট ব্যথা, শরীরে দেখা যায় র্যাশও। বাচ্চা আমরা এখানে ভর্তি হয়েছি মঙ্গলবার, তখন এতটা সমস্যা ছিল না, জ্বর নিয়ন্ত্রণে আসছে না দেখে শ্বাসকষ্ট শুরু হয়েছে। এখন এখানে পিআইসিইউ সাপোর্ট নেই, বাবুর এখন পিআইসিইউ লাগবে। আগে জ্বর ছিল, জ্বরের পরে হাম হয়েছিল, হামের পরে এখানে চিকিৎসার পরে আল্লাহ দিল এখন ভালো। আজকে টিকিট হাম হচ্ছে আজকে 7 দিন, আর জ্বর ছিল 5 দিন, আর 2 দিন যাবত আমরা এখানে ভর্তি। ওর বয়স 3 মাস, ওরে ভিক্টোরিয়াতে নিয়েছিলাম 5 দিন যাবত জ্বর, তারপর গতকালকে থেকে র্যাশ উঠছে। হাম হয়েছে প্রথম অল্প অল্প দেখা দিচ্ছে, পরে এখানে আসছি, এখন দেখা যায় পুরো শরীর বাইরে গেছে। 24 ঘন্টায় ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে হামের রেকর্ড 121 জন রোগী ভর্তি হয়েছে। মোট ভর্তি 4 শতাধিক। চিকিৎসকরা বলছেন, রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা তাদের। আমরা নিজেরা স্যাটিসফাই হচ্ছি না, আমরা যেরকম তাদেরকে সার্ভিস দিয়ে অভ্যস্ত আমরা সেভাবে দিতে পারছি না। আমরা এরকম বাচ্চাও পেয়েছি যে 17টা হাসপাতাল ঘুরে ঘুরে আসছে। তো গার্ডিয়ানের জন্য প্লাস বাচ্চার জন্য এটা খুবই হয়রানি, এবং মানে বাচ্চাটা ধীরে ধীরে তো অসুস্থ হয়ে যেতে থাকে আরও বেশি। এরকম ভোগান্তি যাতে না হয় সেজন্য আপনারা আগে থেকে পুরো প্রস্তুতি নেবেন। গত 1 মাসে দেশে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 2 শতাধিক শিশুর, আর আক্রান্ত ছড়িয়েছে 20,000। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা।
সময় মতো হামের টিকা দেওয়া শুরু হয়েছে। টিকার কোনো সংকট নেই। পর্যাপ্ত সিরিঞ্জ মে মাসের 15 তারিখ পর্যন্ত মজুদ আছে, এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, ভ্যাকসিন কার্যক্রমে আমাদের কোনো গাফিলতি নেই, আমাদের গুদামজাত বা স্টকের কোনো ঘাটতি নেই। ইনশাল্লাহ সামনের দিনও ঘাটতি হবে না। আমরা সব সময় যেভাবে এখন কাজ চিন্তাধারা নিয়েছি, সামনের 6 মাস পর্যন্ত আমরা স্টক কনফার্ম রাখবো। গাজীপুরে বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেল 5টায় গাজীপুরের বড়বাড়ি এলাকায় শ্বশুরবাড়িতে দ্বিতীয় দফা জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। এর আগে জুমার নামাজের পরে ইস্কাটনের সচিব নিবাস প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আফ্রিকার ক্যামেরুনে 8 দিনের সফর শেষে দেশে ফিরে অসুস্থ হয়ে পড়েন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। রেড ব্লাড সেল অনেক বেশি ব্রেকডাউন হয়ে গেছে, যার জন্য পরে দেওয়ার ড্রাগটা কাজ করতেছিল, কিন্তু ব্লাডটা খুব বেশি ভাঙতেছিল খুব দ্রুত, মানে ট্রিটমেন্টটা একটু ডিলে হয়ে গেছিল। প্রাইমারি চিকিৎসাটা ম্যালেরিয়ার হয় নাই, তাকে যখন ভর্তি করা হয়েছে তখন যদি তার চিকিৎসাটা শুরু থেকে ম্যালেরিয়া আর হতো তাহলে আমার মনে হয় ভাইয়া বেঁচে যেত। ম্যালেরিয়ার টেস্টটা আগে করতে পারেনি, এটা 2 দিন চলে গেছে, 3 দিন চলে গেছে অলরেডি, তখন তার প্লাটিলেট ডাউন হয়ে গেছে। বর্তমান সরকারের বড় দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তী সরকার কি কি সর্বনাশ করেছে তার শ্বেতপত্র তৈরি করা ও তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনা। শাহবাগে জাতীয় স্বার্থ বিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে গণতান্ত্রিক অধিকার কমিটি সমাবেশে এই দাবি জানান অধ্যাপক আনু মোহাম্মদ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারে যদি দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা থাকতো তাহলে নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন অন্যায্য বাণিজ্য চুক্তি করত না। সংসদে আলোচনা করে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি ও কোম্পানিমুখী অর্থনৈতিক তৎপরতা বাতিলের দাবি জানানো হয়। তেল গ্যাস অনুসন্ধানে জাতীয় সক্ষমতা গড়ে তোলা গেলে 15 বছরে $15 বিলিয়ন LNG আমদানি মতো চুক্তির প্রয়োজন হতো না বলেও মন্তব্য করেন আনু মোহাম্মদ। তিনি জানান, আগামী 25 তারিখ সরকারের ভূমিকা নিয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে গণতান্ত্রিক অধিকার কমিটি। ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের 2 দিন পর 6.5 বছরের শিশু নিশাতের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে সদর উপজেলার মোহনপুর গ্রামে নিজ বাড়ির পাশের ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা জানায়, গত বুধবার দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় নিশাত। পরে তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। শুক্রবার দুপুরে স্থানীয়রা বাড়ির পাশের ঝোপে নিশাতের বস্তাবন্দি মরদেহের সন্ধান পায়। পুলিশ জানায়, সিসি ক্যামেরায় বোরকা পরা এক নারীর সাথে নিশাতকে দেখা গেছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। কুষ্টিয়ার মিরপুরে শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় 21 জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার বুড়ামারা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার খেলতে গিয়ে 2 শিশুর মারামারি হয়। জানতে পেরে বাগবিতণ্ডা ও মারামারিতে জড়ায় 2 শিশুর অভিভাবকরা। এতে উভয় পক্ষের লোকজন আহত হয়। আর এই ঘটনায় এক পক্ষের করা মামলায় পুলিশ 21 জনকে আটক করে। আটককৃতদের বসতবাড়ি থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটাও উদ্ধার করা হয়। এদিকে আটক কয়েকজনের অভিযোগ, নামাজের সময় তাদের আটক করে পুলিশ। সংঘর্ষের ঘটনায় তারা জড়িত নন। অপারেশন ম্যানগ্রোভ শিল্ড এর অংশ হিসেবে সুন্দরবনে আলাদা 2টি অভিযানে বড় জাহাঙ্গীর বাহিনীর হাতে জিম্মি থাকা 2 সহোদরকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় অস্ত্র ও গোলা বারুদ সহ ডাকাত দয়াল বাহিনীর এক সদস্যকেও আটক করা হয়। শুক্রবার বিকেলে মোংলা এক প্রেস ব্রিফিংয়ে কোস্টগার্ড জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ভোরে সুন্দরবনের হগুলডরা খাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ডাকাতদের ধাওয়া করে 2টি 1 বন্দুক, 9 রাউন্ড তাজা কার্তুজ সহ ডাকাত দয়াল বাহিনীর একজনকে আটক করা হয়। এর আগে গত বুধবার মোংলার জয়মণিখোল এলাকার শোরমারা খাল সংলগ্ন স্থানে 2 ভাই মাছ ধরতে গেলে তাদের অপহরণ করে বড় জাহাঙ্গীর বাহিনী। পরে গোয়েন্দা নজরদারির মাধ্যমে জিম্মিদের অবস্থান নিশ্চিত করে বৃহস্পতিবার বিকেলে তাদের উদ্ধার করে কোস্টগার্ড। কৃষক ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠাই বিএনপির অঙ্গীকার বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম 1 আসনের সংসদ সদস্য নুরুল আমিন। শুক্রবার বিকেলে মিরসরাই মডেল স্কুল মাঠে উপজেলা কৃষক দল আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই কথাই বলেন। নুরুল আমিন বলেন, দীর্ঘ 17 বছর পর মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে, তাই এই বিজয় মিরসরাইবাসী সহ সারা দেশের মানুষের। জনগণের আস্থা ও সমর্থনের প্রতিদান দেওয়াই বর্তমান সরকারের বড় দায়িত্ব। কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড চালুই এর প্রমাণ, যার মাধ্যমে নিপীড়িত ও নির্যাতিত মানুষের অধিকার প্রতিষ্ঠা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে কৃষক দল ছাড়াও বিএনপি ও এর অন্যান্য অঙ্গ সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দেশের তরুণদের মাঝে উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ন্যাশনাল ইনোভেশন কুইজ ফেস্টের গ্র্যান্ড ফিনালে। দিনব্যাপী এই আয়োজনে বিজ্ঞান, প্রযুক্তি ও সাধারণ জ্ঞানের বিভিন্ন ধাপে শিক্ষার্থীদের দক্ষতা মূল্যায়ন করা হয়। কয়েক দফা বাছাই পর্ব শেষে চূড়ান্ত রাউন্ডে নির্বাচিতরা নিজেদের বিশ্লেষণ ক্ষমতা ও উদ্ভাবনী চিন্তায় প্রমাণ দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পিএসসির সাবেক সদস্য ডক্টর আমিনুল ইসলাম। এ সময় আয়োজকরা জানান, তরুণদের মেধা বিকাশে একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করাই ছিল এই উৎসবের মূল লক্ষ্য। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন। দর্শক, এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।